নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে আইপিএল অকশনে যেই সমস্ত বিদেশি ব্যাটসম্যানেরা অ্যাভেলেবেল আছে তাদের মধ্যে কার স্ট্যাটস কীরকম সেই নিয়ে ডিটেল ভিডিও দিয়েছিলাম। আর এই ভিডিওটা হতে চলেছে বিদেশি ফাস্ট বোলারদের নিয়ে, যেই ফাস্ট বোলাররা আছে অকশনে অ্যাভেলেবেল আছে তাদের স্ট্যাটিস্টিক্স কীরকম, তাদের মধ্যে বেস্ট চয়েস কারা কারা হতে পারে সেই সব আমরা দেখবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তবে বন্ধুরা, একটা বিষয় কি, যে ব্যাটসম্যানদের একদম যেরকম আমরা স্ট্যাটস থেকে অনেকটাই জাজ করতে পারি, বোলারদের ক্ষেত্রে কিন্তু সেইটা সবসময় ঠিক হয় না। কারণ অনেক বোলারই খেলে এমন কন্ডিশনে যেখানে রান প্রচুর হয়, আবার কেউ কেউ এমন কন্ডিশনে খেলে যেখানে ব্যাটসম্যানেরা রানই করতে পারে না। তার সঙ্গে সঙ্গে বোলারদের কারেন্ট ফর্ম, ফিটনেস, এই বিষয়গুলো যথেষ্ট ম্যাটার করে। তো শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স থেকে একদম জাজ করে দেওয়াটা একটু হয়তো ভুল হবে বোলারদের ক্ষেত্রে, তাও আমরা করার চেষ্টা করব। বাট ডেফিনেটলি ফিটনেস একটা বিশাল বড় ফ্যাক্টর। একটা বোলারের স্ট্যাটস দারুণ হতে পারে, তবে তারপরে যদি সে পুরোপুরি ফিট না থাকে, তার গতি কম থাকবে, রিদেম আসবে না, সেই সময় তাকে খুব অ্যাভারেজও লাগতে পারে। তো সেই সব মিলিয়ে আমরা আলোচনা করব এবং দেখব কারা কারা ভালো অপশান হতে পারে আর সঠিক মাপদণ্ড কি, সেই জন্য একটু আমরা লেজেন্ডারি বোলারদের ওভারঅল স্ট্যাটস দেখব, যেখানে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, তাদের কীরকম স্ট্যাটস আছে সেটা দেখে আমরা একটা তোমার কি বলবো যে লিমিটেশন সেট করব, যে এই লিমিটের মধ্যে হলে প্লেয়ারটা ভালো আমরা ধরতে পারি। তো চলো একবার দেখে নেওয়া যাক। তো মিচেল স্টার্কের কথা বললে, মিচেল স্টার্কের টি-20 ইন্টারন্যাশনালে অ্যাভারেজ কিন্তু 23.81 আর তার ইকোনমি 7.74। হ্যাঁ, এখানে ব্যাটসম্যানদের যেরকম অ্যাভারেজ বা স্ট্রাইক রেট সেটা যত বেশি হবে তত ভালো, বোলারদের ক্ষেত্রে অ্যাভারেজ বা ইকোনমি সেটা যত কম হবে তত ভালো। সেখানে মিচেল স্টার্কের 24-এর কাছাকাছি অ্যাভারেজ, 7.74-এর ইকোনমি ইন্টারন্যাশনালে। ওভারঅল টি-20তে মিচেল স্টার্কের কিন্তু অ্যাভারেজ 21 এবং ইকোনমি 8-এর কাছাকাছি, 8-এর কম। আর আইপিএলে কিন্তু এখন অব্দি মিচেল স্টার্কের ওই একই রকম 23-এর কাছাকাছি অ্যাভারেজ এবং ইকোনমি কিন্তু 8.61। এটা মিচেল স্টার্কের স্ট্যাটিস্টিক্স। জস হ্যাজেলউডের স্ট্যাটিস্টিক্সের কথা বললে, টি-20 ইন্টারন্যাশনালে কিন্তু জস হ্যাজেলউড তার 21-এর অ্যাভারেজ, 7.5-এর ইকোনমি। ওভারঅল টি-20তে তার 21-এর অ্যাভারেজের সঙ্গে 7.62-এর ইকোনমি এবং আইপিএলেও কিন্তু তার 21-এর অ্যাভারেজের সঙ্গে ওই 8.3 মতো ইকোনমি। তো অবভিয়াসলি মিচেল স্টার্ক একজন লেজেন্ডারি বোলার অল ফরম্যাট মিলিয়ে। তবে টি-20 তার কিন্তু ইন্টারন্যাশনাল বলো, আইপিএল বলো বা ওভারঅল বলো, যা দেখা যাচ্ছে স্টার্কের থেকেও কিন্তু হ্যাজেলউডের রেকর্ডটা ভালো। যদিও লাস্ট ইয়ারের আগে পর্যন্ত অতটাও হাইপ হ্যাজেলউডকে নিয়ে ছিল না, বাট গত বছর আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পেছনে একটা হ্যাজেলউডের বড় ভূমিকা ছিল। যদি আমরা জসপ্রীত বুমরার দেখি, জসপ্রীত বুমরার ইন্টারন্যাশনালে 17.92 মানে 18-এর মতো অ্যাভারেজ, 6.35 ইকোনমি, ব্রিলিয়ান্ট। তার পাশাপাশি ওভারঅল টি-20তে 20-এর অ্যাভারেজ, ইকোনমি সেখানেও 7-এর নিচে। আর আইপিএলে কিন্তু ইকোনমি 7-এর একটু বেশি, বাট অ্যাভারেজ 22। তো সেই জায়গাতে জসপ্রীত বুমরা কেন লেজেন্ড সেটাও আমরা দেখতে পাচ্ছি। ট্রেন্ট বোল্টের কিন্তু ওভারঅল ইন্টারন্যাশনালে হচ্ছে তোমার অ্যাভারেজ 21 এবং ইকোনমি 7.68। আর ওভারঅল টি-20 মিলিয়ে কিন্তু তার অ্যাভারেজ 25, ইকোনমি 8। আর আইপিএলে তার অ্যাভারেজ 26, ইকোনমি 8.37। তো এইগুলো কিছু লেজেন্ডারি বোলারের স্ট্যাটিস্টিক্স। বর্তমান সময়ে যে ভালো করছে অর্শদীপ সিং, তার যদি আমরা স্ট্যাটস দেখি, সেখানে বর্তমানে অর্শদীপ সিং ইন্টারন্যাশনালে 18.37 অ্যাভারেজে ভাই উইকেট নিচ্ছে। মানে সেই জায়গাতে সেই স্ট্যাটস স্টার্ক, হ্যাজেলউড তাদের থেকেও বেটার। অর্শদীপ রীতিমতো ব্রিলিয়ান্ট ফর্মে আছে। তবে তার ইকোনমিটা 8.35, ওভারঅল টি-20তে তার ইকোনমি 8.5, অ্যাভারেজ 22.5। আর আইপিএলে তার অ্যাভারেজ 26 এবং ইকোনমি তার 9-এর মতো। কারণ বর্তমান সময়ে ক্রিকেট অনেক পাল্টে গিয়েছে, অ্যাগ্রেসিভ গেম অনেক বেশি হচ্ছে এবং সেই জায়গাতে বর্তমানে যারা ফাস্ট বোলার আসবে তাদের ইকোনমি একটু হাই থাকবে, বাট অর্শদীপের অ্যাভারেজ কিন্তু দারুণ। এবার এই প্লেয়ারগুলোর স্ট্যাটস আমরা কেন দেখলাম, কারণ এই প্লেয়ারগুলো সব থেকে ভালো করছে আর তাদের স্ট্যাটস একদম সেরা লেভেলে থাকবে। তো এই কোয়ালিটির বোলার তো আর তোমার অকশানে অ্যাভেলেবেল থাকবে না। তো মোটামুটি আইপিএল অকশানে যারা অ্যাভেলেবেল থাকবে তাদের স্ট্যাটস যদি আমরা এরকম দেখি যে 8.5-এর কাছাকাছি ইকোনমি আর মোটামুটি 23-24 অ্যাভারেজ, তাহলে সেটা আমরা ভালো বলতে পারি যে ভালো করেছে ওভারঅল ইন্টারন্যাশনাল বা টি-20 মিলিয়ে। তো চলো যারা যারা আছে তাদের দিকে আমরা একবার নজর দিই। তো প্রথমেই যার কথা বলবো সেটা হচ্ছে বর্তমান টি-20-র 1 নম্বর ফাস্ট বোলার, ওভারঅল 2 নম্বরে আছে এবং টপ 7 র্যাঙ্কিংয়ে একটাই ফাস্ট বোলার আছে, জেকব ডাফি। বর্তমান ফর্ম দুরন্ত, টেস্ট ক্রিকেট বলো, টি-20 ক্রিকেট বলো, সব জায়গাতেই ভালো করছে। এবং সেই জেকব ডাফির কিন্তু ইন্টারন্যাশনালে অ্যাভারেজ হচ্ছে 17 আর ইকোনমি 7.36, দুরন্ত, দারুণ ফর্মে আছে। এবং তারই পাশাপাশি কিন্তু ওভারঅল টি-20তে 24.33-এর অ্যাভারেজ, 8.35-এর ইকোনমি, যেটাও কিন্তু আমাদের যে
আর কি মাপদণ্ড আমরা সেট করেছি তাতে ফিট করছে। তো সেখানে জেকব ডাফি ডেফিনেটলি ভালো ফর্মে আছে এবং জেকব ডাফি এই আইপিএল অকশনের একটা অন্যতম আকর্ষণ হতে চলেছে, কারণ ফর্মে থাকা বোলার রিদেমে আছে, তো অকশনে তার দিকে অবশ্যই আমরা নজর রাখবো। দেন 2 নম্বরে আরও এক নিউজিল্যান্ড বোলারের কথা বলবো, ম্যাট হেনরি। টি20 ইন্টারন্যাশনালে 22.37-এর অ্যাভারেজ এবং ওভারঅল টি20তে 22.74-এর অ্যাভারেজ, মানে 23-এর নিচে অ্যাভারেজ আছে, আর ইকোনমিও 8.30। আইপিএলে অল্প সংখ্যক ম্যাচ খেলেছে, রেকর্ড ভালো না, বাট ম্যাট হেনরির মধ্যে সেই কোয়ালিটি আছে। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সেই নিউজিল্যান্ডের ফাস্ট বোলিংকে লিড করছে এবং এই বছর টি20তে 28 ম্যাচে সম্ভবত 45 মতো উইকেট নিয়েছে, ভালো ছন্দে আছে। বর্তমানে একটা হালকা ইঞ্জুরিও তার আছে, বাট বর্তমান সময় কিন্তু নিউজিল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট প্রাইম ফাস্ট বোলার ম্যাট হেনরি। এক্সপিরিয়েন্স আছে, কেকেআরের মতো দলে যদি সে আসে, কেকেআরের পেস অ্যাটাককে লিড করতে পারবে, কারণ বাকি এত এক্সপিরিয়েন্স বোলার কেউ নেই, এবং তারই সঙ্গে সঙ্গে নিউ বলে তার যে স্কিল, নতুন বলে উইকেট তুলে দেওয়া, সেটা যে কোনো টিমকে হেল্প করতে পারে। যদিও তার ডেথ বোলিং একটা প্রশ্নচিহ্নের জায়গা থাকবে, বাট এই বছর তুলনামূলক কিন্তু তার পারফরমেন্স অনেক বেটার হয়েছে। তো ডাফির পাশাপাশি নিউজিল্যান্ডের ম্যাট হেনরিও এইবারের আইপিএল অকশনে কিন্তু নজরে থাকতে চলেছে, কারণ ওই কোয়ালিটির প্লেয়ারও কিন্তু খুব বেশি নেই। 3 নম্বরে বলবো সাউথ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডির কথা, যে কিন্তু বর্তমান ভারত টি20 সিরিজে ভালো পারফর্ম করে আরও বেশি করে কিন্তু আইপিএল টিমদের নজরে আসছে, এবং লুঙ্গি এনগিডির অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স সত্যি ভালো, মানে এতটা ভালো হয়তো আমরা এক্সপেক্ট করছিলাম না। ওভারঅল লুঙ্গি এনগিডির কিন্তু টি20 ইন্টারন্যাশনালে 21-এর অ্যাভারেজ, 8.85-এর ইকোনমি, যেটা অবভিয়াসলি খারাপ না, এবং ওভারঅল টি20তে কিন্তু তার 21.21-এর অ্যাভারেজ, 8.37-এর ইকোনমি একটু তুলনামূলক 8.37, মানে তাও আমরা ঠিকই বলতে পারি অ্যাভারেজ কিন্তু যথেষ্ট ভালো। তবে সব থেকে ইমপ্রেসিভ তার আইপিএলের স্ট্যাটিস্টিক্স। আইপিএলে লুঙ্গি এনগিডি এখনো অবধি তোমার 18.24-এর অ্যাভারেজ, 8.53-এর ইকোনমিতে রান দিয়েছে, মানে আইপিএলে তার রেকর্ড কিন্তু বেশ ভালো, অতটা আমাদের নজরে পড়েনি, বাট যখন খেলেছে ভালো করেছে। এবং তারই পাশাপাশি বর্তমানে টি20 সিরিজে ভালো বোলিং করছে, এবং একদম রেয়ার কোয়ালিটির বোলার যারা অকশানে অ্যাভেলেবেল আছে, যারা মোটামুটি অল ফেজে বোলিং করতে পারে, নতুন বল সুইং করিয়ে দেয়, মিডিল ওভার এসেও বল করতে পারে, দরকারে ডেথও একটা ওভার দিয়ে দিতে পারে। সেই কারণে কিন্তু একটা গরিবের হ্যাজেলউড টাইপের ফিলিং কিন্তু লুঙ্গি এনগিডি দিচ্ছে, যে কিন্তু এইবারের অকশানে দাম ভালোই পেতে পারে। আরসিবি তাকে ছেড়ে দিয়েছে, বাট মোটামুটি টি20 সিরিজে ভালো পারফর্ম করছে, একটু ভালো লেন্থে বল করে, সেই সব মিলিয়ে কিন্তু লুঙ্গি এনগিডি দল পেয়ে যেতে পারে। আই থিঙ্ক কেকেআরের মতো দল ডাফি বা হেনরির মতো প্লেয়ারকে নতুন বলে বল করানোর জন্য নেবার চেষ্টা করবে। দাম বেড়ে গেলে কিন্তু লুঙ্গি এনগিডিও কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা অপশন হতে পারে, যে মোটামুটি অল ফেজে বোলিং করতে পারে। অথবা আরেকটা প্লেয়ার আছে যারও কিন্তু স্ট্যাটস বেশ ভালো, ফজলক ফারুকি। নিউ বল বোলার হিসেবেই মেনলি আমাদের সামনে পরিচিত, বাট বর্তমান সময়ে সে ডেথ বোলিংটাও রীতিমতো ইমপ্রুভ করেছে, এবং ফজলক ফারুকির কিন্তু ইন্টারন্যাশনালে 20-র নিচে অ্যাভারেজ এবং 6.93 তোমার ইকোনমি, 7-এর নিচে ইকোনমি, 20-র নিচে অ্যাভারেজ, ব্রিলিয়ান্ট। এবং ওভারঅল টি20তেও তার কিন্তু ইকোনমি 7.5, অ্যাভারেজ 21, সেটাও যথেষ্ট ভালো। কিন্তু ব্যাপারটা কি, ফজলক ফারুকি এখন অবধি আইপিএলে যতগুলো সুযোগ পেয়েছে সেই জায়গাতে ইমপ্রেস করতে পারেনি, কিন্তু তারপরও সে ইয়ং এবং ট্যালেন্টেড, ব্রাভোর সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা আছে, এবং তারই সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে ডেথ বোলিংও কিছুটা তুলনামূলক ইমপ্রুভ করেছে। আর আইপিএল ছাড়া বাকি সব জায়গাতে সে সফল হয়েছে, মানে তার মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে। ফলে কোনো আইপিএল টিম ব্যাকআপ হিসেবে দেখুক বা একজন নিউ বল বোলার হিসেবে দেখুক, লেফট আর্ম ফাস্ট বোলার, যেটা আর একটা অ্যাসপেক্ট অনেক আইপিএল টিম খোঁজে, ফজলক ফারুকিও কিন্তু অপশান হয়ে যেতে পারে। তো নিউ বল বোলারদের মধ্যে আই থিঙ্ক ডাফি, হেনরি, লুঙ্গি এনগিডি, ফজলক ফারুকি এরা বেস্ট অপশান, যার মধ্যে এনগিডি বা ফারুকি বা হেনরি প্রত্যেকেই কিন্তু ডেথ বোলিংটাও তুলনামূলক ইমপ্রুভ করেছে। আর ডাফি তো বর্তমান সময়ে টি20-র 1 নম্বর ফাস্ট বোলার ইন্টারন্যাশনালে, র্যাঙ্কিং ওয়াইজ বলতে গেলে। তো এই 4 জনের দিকে নিউ বল বোলার হিসেবে পার্টিকুলারলি নজর রেখো। বাকি যাদের দিকে নজর রাখতে পারবে সেখানে কিন্তু আমি বলবো পাথিরানার কথা। পাথিরানার স্ট্যাটিস্টিক্স দুরন্ত। পাথিরানার কিন্তু ইন্টারন্যাশনালে 18.25-এর অ্যাভারেজ এবং 8.6-এর ইকোনমি, আর ওভারঅল টি20তে 21.5-এর অ্যাভারেজ, ওই 8.5, 8.6 ওই টাইপের ইকোনমি। আইপিএলেও কিন্তু ওই সেম ইকোনমি এবং সেম অ্যাভারেজ, ওই 22-এর নিচে অ্যাভারেজে কিন্তু তোমার পাথিরানা বল করেছে। এবং তুমি যদি ওভারঅল একটা ফ্যাক্টর মাথায় রেখে দেখো যে পাথিরানা কোন ফেজে বল করেছে, সেটা হচ্ছে সে সবসময় ডেথে বল করেছে, এবং এই ইম্প্যাক্ট প্লেয়ার যখন এসেছে সেই সময় সে খেলছে, যেই সময় ক্রিকেট পাল্টে গিয়েছে, বোলারদের উপর সবসময় ব্যাটসম্যানেরা অ্যাগ্রেসিভভাবে চার্জ করছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ডেথে সব থেকে কঠিন ওভারগুলো বল করতে গিয়ে এইরকম অ্যাভারেজ, এইরকম ইকোনমিতে রান দেওয়াটা এক্সেপশনাল।
মানে যদি আমরা একবার ভেবে দেখি যে সে কি কন্ডিশনে বা সে কি জায়গাতে বোলিং করেছে, হ্যাঁ বর্তমান সময়ে তার ফিটনেস একটা বিশাল বড় ইস্যু এবং তার রিদেম নেই সেটা একটা ফ্যাক্টর, তবে তারপরও পাথিরানার যে স্কিল সেট সেটা কেন মানুষজন হাইলি রেট করে সেটাই স্ট্যাটস বলছে। তবে স্টিল তার যে বর্তমান ফিটনেস সেটা একটা ফ্যাক্টর হয়ে থাকবে, নয়তো পাথিরানার স্ট্যাটস তো যথেষ্ট ভালো। তবে ওই যেটা বললাম যে কারেন্ট ফিটনেস ফর্ম সেইটাই চিন্তার। তবে পাথিরানাকে যদি কোনো টিম না চায় বা না পায়, সেখানে কিন্তু মুস্তাফিজুর রহমানও ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে যথেষ্ট ভালো অপশান। যেই মুস্তাফিজুরের কিন্তু ওভারঅল টি-20 আর টি-20 ইন্টারন্যাশনালে 21-এর অ্যাভারেজ আর ইকোনমি 7.5-এর নিচে, যেটা অবভিয়াসলি ভালো স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ বাংলাদেশে কিছুটা বোলিং ফ্রেন্ডলি পিচ আমরা দেখি, তবে তারপরে মুস্তাফিজের এই স্ট্যাটস বেশ ভালো এবং আইপিএলও কিন্তু ওভারঅল তার 28-এর অ্যাভারেজ হলেও 8.13-এর ইকোনমি, অ্যাভারেজ একটু বেশি হলেও ইকোনমি কিন্তু আইপিএলের জায়গাতেও যথেষ্ট ভালো। এবং 2024 এবং 2025 আইপিএলও তার ইকোনমি যথেষ্ট ভালো ছিল, যেই ম্যাচগুলোই সুযোগ পেয়েছিল। ফলে মুস্তাফিজুর রহমানও কিন্তু ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে কেকেআর বা বেশ কিছু টিমের জন্য ভালো অপশান হতে পারে। দিল্লিও তার উপর কিন্তু ইন্টারেস্ট দেখাতে পারে। সেখানেও সব থেকে বড় ফ্যাক্টর কি, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যেন ছাড়পত্রটা ঠিক সময়ে দিয়ে দেয়, কারণ তারা কিন্তু মাঝে মধ্যেই খুব সমস্যার সৃষ্টি করে, প্লেয়ারদের ছাড়তে চায় না, ওই জন্য আইপিএল টিমেদেরও অসুবিধা হয়, তারা নিতে চায় না। তো সেই একটা ব্যাপার থাকছে, নয়তো মুস্তাফিজুর রহমানেরও স্কিল সেট কিন্তু একটু ডিফারেন্ট লেভেলের, যেটা কিন্তু অনেক আইপিএল টিমই খুঁজতে চাইবে। তো ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে আমরা পাথিরানা আর মুস্তাফিজের দিকে নজর রাখতে পারি। বাকি যদি কোনো টিম মিডিল ওভারে হিট দ্য ডেক বোলিং চায়, গতি চায়, সেখানে কিন্তু অ্যান্ড্রিক নরকিয়া ডেফিনেটলি সেই টিমের জন্য ভালো অপশন হতে চলেছে। নরকিয়ারও ফিটনেস সমস্যাটা খুব বেশি ছিল লাস্ট 2 বছর, বর্তমানে মনে হচ্ছে পুরোপুরি ফিট আছে। তবে অ্যান্ড্রিক নরকিয়ারও স্ট্যাটস বেশ ভালো, ইন্টারন্যাশনালে 20-এর অ্যাভারেজ 7-এর ইকোনমি, ওভারঅল টি-20-তে 23-এর অ্যাভারেজ 7.8-এর ইকোনমি, যেটাও যথেষ্ট ইমপ্রেসিভ। আর আইপিএলে 27-এর অ্যাভারেজ 9.06-এর ইকোনমি। তবে আইপিএলে তার ইকোনমিটা শেষ 2 বছর একটু বেড়ে গিয়েছে, শেষ 2 বছর ছন্দের কারণে সে কিন্তু একটু বেশি মার খেয়েছে। তবে অ্যান্ড্রিক নরকিয়া ফিট হয়ে এলে সেও কিন্তু উইকেট টেকার হিসেবে অনেক টিমের জন্য অপশন হতে পারে। আমি বলবো না কেকেআরের জন্য ভালো অপশন হবে, আমি বলবো যেই সমস্ত টিমের আর কি পাওয়ার প্লে বোলিং শর্টেড আছে এবং তারা একটুখানি বড় মাঠে খেলে আর পিছে কিছু হেল্প থাকে, সেই সমস্ত টিমের জন্য কিন্তু অ্যান্ড্রিক নরকিয়া ভালো অপশন হতে পারে। যেমন পাঞ্জাব তাদের জন্য হতে পারে, যদিও পাঞ্জাবের কাছে ফার্গুসন আছে, তো তারা হয়তো সেই দিকে যাবে না। গুজরাটের মতো টিম ইন্টারেস্ট দেখায় কিনা সেই দিকে আমরা নজর রাখতে পারি। সিএসকে সম্ভবত দেখাবে না, দেখা যাক সেখানে। তো অ্যান্ড্রিক নরকিয়াও কিন্তু খারাপ অপশন হবে না কিছু পার্টিকুলার টিমের জন্য, সব টিমের সব হোম গ্রাউন্ড হয়তো শ্যুট করবে না। বাকি এবার এমন কিছু বোলারের কথা বলবো যারা কিন্তু নিজের দিকে ব্যাটিং দিয়ে দিতে পারে, মানে বলতে পারো কাইন্ড অফ বোলিং অলরাউন্ডার। সেরকম অ্যাসপেক্ট খুঁজলে কিন্তু গাস অ্যাটকিনসন একটা অপশন, যার কিন্তু ইন্টারন্যাশনালে 20-এর অ্যাভারেজ, যেটা যথেষ্ট ভালো, বাট ইকোনমি 11.26, যেটা অনেকটাই বেশি। তবে ওভারঅল তার 22-এর নিচে অ্যাভারেজ 9.03-এর ইকোনমি। মানে গাস অ্যাটকিনসন তোমাকে উইকেট তো তুলে দেবে, বাট মার কিন্তু মাঝে মধ্যে ভালো রকমই খেতে পারে। সেম জেরাল্ড কোটজিয়ার কথা বললে তারও ইন্টারন্যাশনালে কিন্তু অ্যাভারেজ 32.35, 10.5-এর ইকোনমি, যেটা একদমই ভালো নয়, বাট তার ওভারঅল টি-20-তে 23.5-এর অ্যাভারেজ আছে কিন্তু, এবং 8.08-এর ইকোনমি আছে, যেটা কিন্তু খারাপ না। তবে ওভারঅল কিন্তু জেরাল্ড কোটজিয়ারও বর্তমান ছন্দ নিয়ে প্রশ্ন থাকলেও কিছুটা ব্যাটিংও দিয়ে দেয়, ওই কিছুটা হিট দ্য ডেক টাইপ বোলিং করে। তো জেরাল্ড কোটজিয়াও দল পেয়ে যেতে কিন্তু পারে, পাওয়া তো উচিত, ট্যালেন্ট তো আছে। তো গাস অ্যাটকিনসন, জেরাল্ড কোটজিয়া এরা কিছুটা সেম টাইপেরই এবিলিটি নিয়ে আসছে। একটু যদি ডিফারেন্ট টাইপের এবিলিটি খুঁজতে হয়, সেখানে কিন্তু বেন ডরসিয়াস একটা ভালো অপশন হতে পারে, যে কিছুটা নতুন বলেও বল করতে পারে, ডেথও বল করতে পারে। ব্যাট হাতে তার এবিলিটি যথেষ্ট ভালো, যেটা হয়তো আমরা অতটা ইন্টারন্যাশনালে দেখিনি, বাট তার কিন্তু যদি বোলিংয়ের স্ট্যাটসের কথা বলি, সেখানে 23-এর অ্যাভারেজ ইন্টারন্যাশনালে 9.3-এর ইকোনমি, আর ওভারঅল 23-এর অ্যাভারেজে 8.34-এর ইকোনমি। তো সেখানে সেই স্ট্যাটসও কিন্তু বেশ ভালো, অস্ট্রেলিয়া থেকে ব্যাক করছে। তো নিউ বল বোলারদের অপশানের কথা বলছিলাম, সেখানে নিউ বল বোলিং সাথে কিছুটা ডেথ বোলিং প্লাস ব্যাটে এবিলিটি, তো বেন ডরসিয়াসও কিন্তু ভালো অপশান সেই জায়গাতে হতে পারে। আমি তো এক্সপেক্ট করছি বেন ডরসিয়াস দল পাবে, সেখানে বেস্ট প্রাইসে যদি কেকেআরও তাকে নিয়ে নেয়, সেটাও কেকেআরের জন্য ভালো ডিলই হতে পারে। বাকিদের মধ্যে বলতে গেলে সিন অ্যাবোট আছে, যেও কিন্তু কিছুটা ব্যাটে এবিলিটি দেয় এবং হিট দ্য ডেক বোলিং করে। ইন্টারন্যাশনালে 25-এর অ্যাভারেজ 9.3-এর ইকোনমি, ওভারঅল 21-এর অ্যাভারেজ 8.68-এর ইকোনমি, ঠিকঠাক স্ট্যাটস আছে কিন্তু। বাকি কিন্তু ইংল্যান্ডের লুক উড, যার ইন্টারন্যাশনালে বর্তমানে 22.5-এর অ্যাভারেজ, 9-এর নিচে ইকোনমি, আর ওভারঅল 26-এর অ্যাভারেজ 8.4-এর ইকোনমি, তারও ঠিকঠাক স্ট্যাটস আছে। এবং বর্তমান সময়ে লুক উড কিন্তু ডেথ বোলিংটাও ইমপ্রুভ করেছে। তো মোটামুটি বলতে পারো যে ওই অল ফেস বোলার হিসেবে কিন্তু লুক উডও একটা অপশন হতে পারে। ইভেন জেসন বেহরেনড্রফেরও স্ট্যাটিস্টিক্স বেশ ভালো, যেখানে কিন্তু তার ওভারঅল টি-20-তে 22-এর অ্যাভারেজ আছে, 7.59-এর ইকোনমি আছে, দারুণ একজন সুইং বোলার। তবে
বেহরেন্ড্রপ বেশিরভাগ সময়টাই ইঞ্জুরিতেই কাটায়, ফলে সেটা একটা তার জন্য বড় ইস্যু। সেম অ্যাডাম মিলেরও স্ট্যাটিস্টিক্স খুব ভালো আছে। ওভারঅল টি-20তে 23.5-এর অ্যাভারেজ, 7.90-র ইকোনমি, কোয়ালিটি বোলার নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে। বাট তারও কিন্তু এই গ্লাস বডি মাঝে মধ্যেই ভেঙে যায়, ইনজিওর্ড হয়ে যায়। ফলে এই প্লেয়ারগুলোকে ভরসা করতে গেলে রিস্ক নিয়ে ভরসা করতে হবে। এবং তারই পাশাপাশি উইলিয়াম ওরুগ আর একজন নিউজিল্যান্ডের ভালো বোলার, যে হয়তো আগেরবার আইপিএলে একটা ম্যাচে খুব মার খেয়ে গিয়েছিল, বাট তার মধ্যে ট্যালেন্ট আছে, উইকেট টেকিং এবিলিটি আছে, স্ট্যাটস হয়তো অত ভালো না, বাট দেখতে হবে সে দল পায় কিনা। সেম জেমিসনের ক্ষেত্রেও বলতে পারি যে স্ট্যাটস মারাত্মক কিছু না, তবে জেমিসনের মধ্যেও ট্যালেন্ট আছে, বর্তমান সময়ে আরও একটু ইম্প্রুভ করেছে। তো এই বোলারগুলোর দিকে আমরা নজর রাখতে পারি। বাকিদের মধ্যে ঝাই রিচার্ডসন আবার কামব্যাক করছে, যার কিন্তু ইন্টারন্যাশনালে 30-এর অ্যাভারেজ, 8.4-এর ইকোনমি, আর ওভারঅল 23-এর অ্যাভারেজ, 8-এর ইকোনমি। তো তার দিকেও আমরা নজর রাখতে পারি। নভিনুল হক, যে আগে আইপিএল খেলেছে, খারাপ করেনি, ইন্টারন্যাশনালে 19-এর অ্যাভারেজের সঙ্গে 8-এর ইকোনমি, আর ওভারঅল কিন্তু 24-এর অ্যাভারেজের সঙ্গে 8.4-এর ইকোনমি, আইপিএলও 23.64-এর অ্যাভারেজ, 8-এর ইকোনমি, যেটা কিন্তু খারাপ অবশ্যই নয়। তবে বাকি মানে আইপিএল দলেরা নভিনুল হককে প্ল্যানিংয়ে রাখছে কিনা সেটা তো আমরা অকশনের দিনই বলতে পারবো। বাকি আরও কিছু প্লেয়ারের স্ট্যাটস দেখছিলাম, সাকিব মাহমুদ, জেসন হোল্ডার, জাকারি ফোক্স, সেরকম ইমপ্রেসিভ কিছু না। ইভেন আলজারি জোসেফের তুলনামূলক 25-এর কাছাকাছি অ্যাভারেজ আছে। ইন্টারন্যাশনালি ইকোনমি কিন্তু 9-এর উপরে, ওভারঅল 9-এর একটু কম, সেখানে তারও কিন্তু ইকোনমিটা হাই থাকার চান্স বেশি থাকছে। তবে হ্যাঁ, তাসকিন আহমেদের দেখছিলাম কিন্তু ভালো স্ট্যাটস আছে। ওভারঅল ইন্টারন্যাশনাল টি-20 আর ওভারঅল টি-20 মিলিয়ে তার কিন্তু 22-এর কাছাকাছি অ্যাভারেজ আছে, আর ইকোনমি 8-এর নিচে আছে, যেটা আমরা ভালোই বলতে পারি। সেখানে তাসকিনেরও কিন্তু স্ট্যাটস খারাপ না। অস্ট্রেলিয়ার আরও এক ফাস্ট বোলার আছে রাইলি মেরিডিথ, তারও স্ট্যাটস বেশ ভালো, বাট তারও কিন্তু ইঞ্জুরি সমস্যা বড় সমস্যা। তো এই ফাস্ট বোলারদের জন্য ইঞ্জুরিগুলোই এক একটা বড় ফ্যাক্টর, নয়তো এই জেসন বেহরেন্ড্রপ, রাইলি মেরিডিথ, ঝাই রিচার্ডসন, অ্যাডাম মিলনে, অ্যান্ড্রিক নরকিয়া, এদের যে ট্যালেন্ট, এদের মানে চাহিদা প্রচুর থাকতো, বাট ফিটনেস সমস্যাটা একটা বড় সমস্যা এদের প্রত্যেকের জন্য হয়ে আছে। তো যদি পার্সোনালি লাস্ট অব্দি আমাকে বলো যে কোন প্লেয়ারগুলোর দিকে আমি নজর রাখতে পারি, বা কলকাতার মতো দলে কোন প্লেয়ারগুলো শুট করতে পারে, তো যদি নর্মালি এরকম বোলার খুঁজি যে নতুন বলে উইকেট তুলে দেবে আর কাইন্ড অফ দরকারের ডেথে একটু কাজ চালিয়ে দিতে পারে, সেখানে কিন্তু ডেফিনেটলি ম্যাট হেনরি, লুঙ্গি এনগিডি, ফজলক ফারুকি, লিউক উড, জেসন বেহরেন্ড্রপ, বেন ডরসিয়াস, এরা সম্ভবত বেস্ট অপশন হবে। ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে কিন্তু পাথিরানা আর মুস্তাফিজুর রহমান সব থেকে বেস্ট লাগছে। আর বাকি কিন্তু জেকব ডাফি এখন মোটামুটি যা ফর্মে আছে, তাকে যে কোনো টিম নিতে পারে, ভালোই হবে। এবং যদি কোনো টিম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চায়, গাস অ্যাটকিনসন, তাসকিন আহমেদ বা জেরাল্ড কোটজিয়া, অ্যান্ড্রিক নরকিয়ার মতো বোলারকেও নিতে পারে। যদি বলো কেকেআরের জন্য আমার সাজেশন কি হবে, আমি তো বলবো হেনরি অথবা ডাফির একজনকে তুলে নাও, তার পাশাপাশি এনগিডি, পাথিরানা, ফিজ, এই তিনজনের মধ্যে একজন পেলে খুবই ভালো। বিশেষ করে পাথিরানা হয়তো কেকেআরের মেন টার্গেট হবে, তবে তার একটু ফিটনেস কনসার্ন থাকছে। বাকি যদি এর বাইরে কাউকে নিতে চায়, সেখানে ফজলক ফারুকি বা বেন ডরসিয়াসও কিন্তু খারাপ অপশান না, তারাও যথেষ্ট ভালো অপশান হতে পারে। এইগুলোই কিছু চয়েস আমার কেকেআরের জন্য থাকবে। যেহেতু টাকা বেশি আছে, সেখানে হয়তো যাকে ইচ্ছা তাকে নিতে পারে যদি এদের মধ্যে থেকে দুজনকে নেবে ভাবে। তবে গ্রিনের দাম কতটা যাচ্ছে, কত টাকায় নিচ্ছে, সেই একটা ফ্যাক্টরও থাকবে। তো একদম সেই জন্যই বললাম যে অপশান এইগুলো আছে, যারা কম বেশি সবাই ভালো। তবে হেনরির মতো প্লেয়ার এলে কি তোমার ফাস্ট বোলিং অ্যাটাককে লিড করতে পারবে, পাথিরানার মতো প্লেয়ার এলে কি হবে, সে তোমার ওই তার যে এক্সেপশনাল স্কিল সেট সেটা নিয়ে আসবে, ডাফি ভালো ফর্ম নিয়ে আসবে, মুস্তাফিজুর রহমান মোটামুটি সব জায়গাতেই তোমার কাজ চালিয়ে দেবে। এই প্লেয়ারগুলো একটু ডিফারেন্ট কোয়ালিটির প্লেয়ার। সেম লুঙ্গি এনগিডিও বর্তমানে ভালো ফর্মে আছে, মোটামুটি ভালো লেন্থ বল করছে, সেও তোমার কাজ চালিয়ে দেবে। বেন ডরসিয়াস ব্যাট হাতেও কিছুটা এবিলিটি দিয়ে দেবে নতুন বলে বোলিংয়ের পাশাপাশি, ফারুকিও নতুন বলে বল করছে, ডেথে বল করছে, বর্তমানে কাজ চালিয়ে দেবে। তো আই থিঙ্ক কেকেআরের জন্য এই কিছু অপশান আছে যারা তুলনামূলক বেটার, এবং এদের মধ্যে থেকে একজনকে নিতে হবে, আর এদেরই হয়তো চাহিদাটা বাকিদের থেকে তুলনামূলক বেশি থাকবে। বাকি তো আমরা অকশনের দিন দেখতে পাবো। তোমরা জানিও তোমাদের মতে কলকাতা নাইট রাইডার্সের এদের মধ্যে থেকে কাকে টার্গেট করা উচিত, কাকে নেওয়া উচিত, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।